আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন সেটা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচের বেশ কয়েকদিন আগে ইউটিউবে পাবলিশ করেছিলাম, যেখানে আলোচনা করেছিলাম যে তর্ক সাপেক্ষে, অর্থাৎ এখানে অনেকে তর্ক করতেই পারেন, তবে কাগজে কলমে প্রায় কাছাকাছি শক্তির অ্যাটাক লাইন থাকার পরও আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে বড় রকমের একটা পার্থক্যের জায়গা হবে মিডফিল্ড, কারণ এখানে আর্জেন্টিনার ক্লিয়ার কাট একটা ডমিনেন্স আছে। তার অনেক দিন পরে ম্যাচটা হওয়ার পরে আমরা কিন্তু মিডফিল্ডে ঠিক একই রকমের ডিসপ্লে দেখেছি। মিডফিল্ড ছিল ওই জায়গাটা যেখানে আর্জেন্টিনা ক্লিয়ার কাটভাবে প্রভাব বিস্তার করেছে এবং দিন শেষে অসাধারণ একটা মিডফিল্ডের মাধ্যমে দারুণ একটা জয় বের করে আনতে পেরেছিল। সাম্প্রতিক সময়ে স্পেন বনাম আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমার সম্ভাব্য ডেট এবং অনেক অনেক আলোচনা চলছে এবং ঘুরে ফিরে ওই টপিকটা আসছে যে 2026 বিশ্বকাপ আসতে আসতে আর্জেন্টিনা এবং স্পেনের সবচেয়ে ফেভারিট দল হিসেবে বিশ্বকাপে যেতে পারবে। ওয়ান্স এগেন এটাও কিন্তু একটা তর্ক সাপেক্ষ ব্যাপার। আপনি অন্যান্য দলগুলোর কথা বলতে পারেন, তবে আপাত দৃষ্টিতে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী, বিশ্বকাপ জয়ী দলের সাথে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের যে একটা কম্প্যারিজন, সেটা অনেকটাই কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, কারণ সাম্প্রতিক সময়ের রেজাল্ট এবং ট্রফিতে তাদের পারফরমেন্স এই জিনিসটাই বলছে। আজকের এই ভিডিওতে আমি এই দুটো দলের শক্তিমত্তা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই মিডফিল্ডে ফোকাস করতে চাইবো, কারণ আমার কাছে ঘুরে ফিরে এই দুটো দলের ক্ষেত্রে মিডফিল্ডে সবচেয়ে বড় শক্তির একটা জায়গা এবং মিডফিল্ডে দিন শেষে ডিফাইন করে দেবে যে 26 বিশ্বকাপ কিংবা সামনের দিনগুলোতে ইন্টারন্যাশনাল ফুটবলে এই দুটো দলের ভাগ্যে আসলে কি আছে। আমি যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করার জন্য ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, সেন্টার মিডফিল্ড এভাবে ভাগ ভাগ করে বলি, আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডে এখনও লিয়ান্দ্রো পারেদেস নামক একটা অপশন আছেন এবং তিনি যে যথেষ্ট ভালো মানের একজন ফুটবলার এখনও সেটা উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচে কিন্তু প্রমাণ করে দিয়েছেন। একেবারে ডিফেন্সিভ মিডফিল্ডার না হলেও এনজো ফার্নান্দেস এই পজিশনটাতে অনেক সময় খেলেছেন। ম্যাক্সিমো পেরোনে দলের সাথে ছিলেন, তবে আমার কাছে মনে হয় অ্যালান ভারেলা ভবিষ্যতে যদি দলে ঢুকতে পারেন তিনিও খুব ভালো মানের একটা অপশন হবেন, বিশেষ করে ডিপ লাইং প্লে মেকিংয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি যদি স্পেনের দিকে তাকাই, সাম্প্রতিক ইন্টারন্যাশনাল ব্রেকে মার্টিন জুবিমেন্ডি, যিনি কি স্প্যানিশ ফুটবলে নামকরা একজন ফুটবলার, তিনি এই পজিশনে আছেন এবং অনেকেই খুব পারফেক্টলি বলেছেন। আমি কিভাবে আসলে ভুলে গেলাম যে সাম্প্রতিক সময়ে ব্যালন ডিওর যিনি কিনে জিতেছেন সে রদ্রির কথা, ইনজুরির কারণে লাইমলাইটের বাইরে আছেন, এজন্য হয়তোবা সেভাবে মনে পড়েনি। তবে এটা একটা বড় রকমের ভুল আসলে হয়ে গিয়েছে। রদ্রিরকে ছাড়া আসলে স্পেনের এই দলটা কল্পনা করা যাবে না এবং বর্তমান ব্যালন ডিওর চ্যাম্পিয়ন রদ্রি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে স্পেনকে যে পরিমাণ অ্যাডভান্টেজ দেবেন সেটাই প্রমাণ করে যে ডিফেন্সিভ মিডফিল্ডে আসলেই খুবই খুবই ভালো অপশন আছে স্পেনের, এবং এখানে মার্টিন জুবিমেন্ডি বিকল্প হিসেবেও দারুণ একটা অপশন। ডিফেন্সিভ মিডফিল্ডে একেবারে প্রোফাইল বিবেচনা করে স্পেনকে আপনি কখনোই তো পিছিয়ে রাখতে পারেন না, বরঞ্চ দুটো দলকে কম্পেয়ার করার ক্ষেত্রে প্রোফাইলগত কারণে আপনি হয়তো স্পেনকে রদ্রি ফ্যাক্টরটার কারণে একটু এগিয়ে রাখতে পারেন। এরপর যদি আমি সেন্টার মিডফিল্ডে চলে আসি, আর্জেন্টিনার কাছে অপশনের পর অপশন আছে। ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস পিওর দুজন সিএম হিসেবে খেলছেন। একই রকমের রোলে কিন্তু রড্রিগো ডিপল বড়ের মতো আর্জেন্টিনার মিডফিল্ডে অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে আছেন। ক্লাব ফুটবলে এই তিনজনের পারফরমেন্সটা যথেষ্টই ধারাবাহিক, তবে তারপরও আমি বলবো জাতীয় দলের কনটেক্সটে তাদের লেভেলটা আরও এক ধাপ উপরে। ক্লাবের চেয়ে জাতীয় দলে তাদের কম্বিনেশনটা আরও ভালোভাবে কাজে আসে। জাতীয় দলের কনটেক্সটে উইদাউট এনি ডাউট এটা এই মুহূর্তে অন্যতম সেরা বা তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা সেন্টার মিডফিল্ড লাইন আপ। এজিকিউল প্যালাসিয়াসের মতো একটা অপশান আছে, লোচেলসের মতো অপশান আছে, একেবারে পিওর সেন্টার মিডফিল্ডারের কথা আমি বলছি। এবং এবার যদি আমি স্পেনের দিকে তাকাই, স্পেনকেও কিন্তু একেবারে হিসেবের বাইরে রাখা যাবে না। এই মুহূর্তে সময়ের অন্যতম সেরা একজন সেন্টার মিডফিল্ডার পেদ্রি এ দলটাতে আছেন এবং শুধুমাত্র যদি আপনি বার্সার কথা চিন্তা করেন যে সেখানে গাভি আছেন, ফেরমিন লোপেজ আছেন, পাবলো তোরের মতো অপশান আছে এবং ফাবিয়ান রুইস খুবই ভালো একটা অপশান। যারা কিনা ফাবিয়ান রুইস সম্পর্কে জানেন তারা খুব ক্লিয়ার কাটভাবে জানেন যে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের দিক থেকে ফাবিয়ান রুইস আসলেই খুবই ভালো একটা ফর্মের মধ্যে আছেন। অন্যান্য অপশনগুলোর দিকে যদি তাকান তাহলে মিডফিল্ডে মিকেল মেরিনোর মতো স্টাবলিশ একজন ফুটবলারকে পাবেন, অ্যালেক্স গার্সিয়াকে পাবেন বেয়ার লেভারকুসেনের, অ্যালেক্স বাইয়েনা ভিয়ারিয়ালের, এমন আরও বেশ কয়েকটা অপশন কিন্তু আছে। অর্থাৎ সেন্টার মিডফিল্ডে একেবারে স্পেন তো দুটো ভিন্ন লাইন আপ তৈরি করতে পারে এবং দুটো লাইন আপই সত্যিকার অর্থে কোনটা ছেড়ে কোনটা নেই এই জায়গা থেকে আলোচনা করা যায়। অর্থাৎ এখানে আর্জেন্টিনার মতো স্পেনেরও যথেষ্ট ব্যালেন্স আছে। আপনি যদি অ্যাটাকিং মিডফিল্ডের দিকে তাকান, এখানে আপনি থিয়াগো আলমাদার মতো অপশন পাবেন, আর্জেন্টিনাতে নিকো পাজের মতো অপশন পাবেন। লিওনেল মেসিকে ফরওয়ার্ড লাইন আপে চিন্তা করেও যদি বলি আর্জেন্টিনার কাছে অ্যাটাকিং মিডফিল্ডে যথেষ্ট ভালো ডেপথ আছে। অন্যদিকে স্পেনের কাছেও দানি ওলমোর মতো একটা কিন্তু অপশন আছে, স্পেনকেও এখানে বাইরে রাখা যাবে না। তবে অ্যাটাকিং মিডফিল্ড টু ফাইনাল থার্ডে যদি একেবারে
পিওর প্লে মেকিং অ্যাবিলিটির কথা আপনি বলেন, নাম্বার 10 প্রোফাইলের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তবে আমি যদি একেবারে মিডফিল্ড টু মিডফিল্ড কম্পেয়ার করি, এই মুহূর্তে ব্যালেন্স দল আসলে কোনটা, এটা খুবই আপেক্ষিক একটা ব্যাপার হয়ে যায়, যার চোখে যেটা ভালো লাগে। নানা যুক্তিকে আপনি যেমন আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে পারেন, তেমনি স্প্যানিশ ফ্যান এসে বলতে পারেন যে স্পেন নিজেদের দিনে আর্জেন্টিনার এই মিডফিল্ডটাকে আউটক্লাস করতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। সব মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা দুটি বা অন্যতম সেরা বলা যায় মিডফিল্ড ব্যালেন্সের দিক থেকে এই দুটো দল, এবং এই দুটো দলের আলাদা করে বিশ্বকাপ ভাবনা, ভবিষ্যৎ অনেক কিছু এই মিডফিল্ড সেট আপগুলোর উপর যে নির্ভর করছে সেটা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ সবাইকে।